বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। আজকে 6-7 দিন ধরে আমার মানুষের কোনো খবরও নাই, একটা খবরও দেয় নাই। তাহলে আমি গঞ্জাম কি করে এই মানে ওরা চলি নয়, আমার ঘরে গায়ে নাই, কোনে গুয়াবো কোনে ভাবো আমার উঠাই লইলে মানুষগুলো কাপড়ও দিব দিলে এটা গুয়াবো আমার কোথাও খবর দিলে এনেকা মনলুরা চলি ঘরত মনে কই আছে। এক সপ্তাহেরও বেশি হয়ে গেল এই দুই নারী মাঝে মাঝেই কেঁদে ফেলছেন, এমনকি অপরিচিত মানুষের সামনেও। আসাম রাজ্যের দুই আলাদা জেলার বাসিন্দা এই দুই নারী কেউই কাউকে চেনেন না। তবে একই রকমের দুটি পৃথক ঘটনা ঘটেছে এদের সঙ্গে। এদের দুজনের স্বামীদেরই বাংলাদেশি সন্দেহে কয়েকদিন আগে মাঝরাতে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে আসামের পুলিশ, আর তারপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘুমাহার পরে রাতে 2টা বাজায় পুরা বাড়ি ঘিরাও করছে। থানার পরে পুলিশে আইসা পুরা বাড়ি ঘিরা করছে। ঘিরা করাতে কোনো শব্দ কিছু নাই। বাড়ির পাশে যেটা আছে বেড়া আছে, বেড়াটা ভাঙছে। বেড়া ভাঙার পরে আমার স্বামী বিছনার পরে নামছে, নাইমা দরজা খুলছে। দরজা খুলে দেখে যে একেবারে বাড়িটা পুরা বুঝাই পুলিশে। আমার শাশুড়ি আর শ্বশুরে ডাক্তার গেছি, আর ছোট বাচ্চাটা ঘরে রেখে গেছি। তো ওর বাবা আছে, আমি ডাক্তার গেছি। এইখানে আইসা দেখি যে পুলিশে ধাক্কায় নিয়ে গেতাছে আমার জামাইটারে। রাস্তাতে আমি বললাম স্যার তার মায় আইতেছে, তার মায় অল্প দেখবো। তো কি না দেখবা না লাগে এরকম করে কইছে। মানুষটা মেন্টালি প্রবলেম। এক বছর আমরা কেস খেলছি, একটা কামাইদার নাই, একটা কামাই করার মানুষ নাই, একটা আমার শিয়ানপুত নাই, 3টা সেরি খালি বাড়িতে আগুন জ্বালাই দিছে। ও আমি এই মানুষটার লইয়া কেমনে হাজির হই? বাদে উকিলে কইলো এই তেজপুরের প্রেসক্রিপশন দিন লাগে, মেন্টালের প্রেসক্রিপশন সারা ডকুমেন্টস লাগে। ডকুমেন্টস দিছি, এই 2 বছর কোনো খবর নাই। এই গপ করে যায় আমার স্বামীটার ধরে লয়ে এলো। এই দুই নারীর স্বামীদের যেভাবে মাঝরাতে পুলিশ ধরে নিয়ে গেছে, ঠিক একই কায়দায় আরও অনেককে ধরেছে আসামের পুলিশ। ঠিক কতজনকে এভাবে আটক করা হয়েছে তার সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি পুলিশ। তবে মানবাধিকার কর্মীরা নানা সূত্র ধরে খুঁজে বার করছেন এরকম পরিবারগুলোকে। জাতীয় মানবাধিকার কমিশনের কাছে দায়ের করা একটি অভিযোগে মানবাধিকার সংগঠন সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস বা সিজেপি জানিয়েছে যে তারা 300-র বেশি এরকম আটকের খবর পেয়েছে। তার মধ্যে প্রায় 150 জন নিজেদের বাড়িতে ফিরে গেছেন, কিন্তু 145 জনের কোনো খোঁজ পাচ্ছে না তাদের পরিবারগুলো। 11টার সময় এসে মেয়ে মানুষ হয়েছে, পুরুষ মানুষ হয়েছে না। আমরা কইছি বলে কিসের জন্য আসেন, তা বলে আধার কার্ডের ফিঙ্গার দেওয়া লাগে। আধার কার্ডের ফিঙ্গার দেওয়া লাগে। আপনি 3টার সময় ফোন করছেন বলে 10টার সময় যাব, আর রাতে 11টার সময় আসেন, কি দরকার বলে না স্যারে ডাকছে। আমরা এখন আয়না দিয়ে গেতেছি, বিশ্বাস না করেন বাচ্চা পাড়ায় দেন, বাচ্চা নিয়ে আসবো। পরে তো নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে আর কোন জায়গায় যেতে হয়েছে জানি না। মেলা মানুষ গেলাম, যাই ঘেরা করলাম থানার মানুষ রাতে হেই জব্দ আফি মানুষ লগে কয় নাই মানুষ কত রাখছে আমি না জানি। এনারা কইছেন এটা মানুষটা কিডন্যাপ করছেন না কি করছেন, মানুষটার খোঁজ নাই। ধরছেন জেলে দেন, জেলে দিলে মানুষটা তো হাত থাকবো না। আর ওই ফেলে কোন দেশে নিয়ে গেছে মানুষটা মাইরে ফেলে দিছে না কি করছে। গত দিন দশেকের মধ্যে আসাম থেকে যাদের বাংলাদেশি চিহ্নিত করে ধরে নিয়ে গেছে পুলিশ, তাদেরই কয়েকজনকে সম্প্রতি দেখা গিয়েছিল বাংলাদেশের অভ্যন্তরে কুড়িগ্রাম জেলায় সীমান্তের নোম্যান্স ল্যান্ডে। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তের নোম্যান্স ল্যান্ডে একদল মানুষকে দেখা গিয়েছিল যারা দাবি করছিলেন যে তারা ভারতের আসাম রাজ্যের বাসিন্দা, এবং তাদের যে নথিপত্র বিবিসির হাতে এসেছে সেখান থেকে দেখা যাচ্ছে ওই দলের বেশ কয়েকজন মরিগাঁও জেলার বাসিন্দা বলে তারা দাবি করছেন, নথিপত্র দেখা যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি মরিগাঁও জেলাতে তাঁদেরই খোঁজ করতে। ভাইরাল হওয়া ভিডিওটিতে যাকে কথা বলতে দেখা গিয়েছিল, মরিগাঁও জেলার সেই প্রাক্তন শিক্ষক খায়রুল ইসলামের বাড়ির খোঁজ পেয়েছিলাম আমরা। সেখানে পৌঁছানোর আগেই ফোনে অবশ্য কথা হয়েছিল তার স্ত্রীর সঙ্গে। পরবর্তী শুনতেছি যে এসপি অফিসার হয়ে গেছে। আচ্ছা, তাও আমরা এসপি অফিসে মানে দৌড়াদৌড়ি করলো। পরে আর কইছে যে না, এসপি অফিসার থেকে তার গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে হয়ে গেছে। বেশ হেন আমরা একটা চিন্তার কথা, আমরা কেস চলতেছে কি কথা। পরের দিনে আবার একটা ভিডিও একজনে দিল যে দেখো তো কি ভিডিও দিতেছে, ভিডিও তো ভাইরাল হয়ে গেছে গা।
পরে দিয়ে ভিডিওতে আছে কইছে দেখো এটা কইতেছে কি জায়গা জায়গা থেকে এই জন্যই মানুষ কিছু অ্যাকশন চাই দিকে আমার সামনে এই আমরা মানে একটা হাবা তুই হয়ে গেলাম কি কথা কয় একটা বাংলাদেশে ক্ষেত পাথারে বইটা রয়েছে। মিস্টার ইসলামের স্ত্রীর সঙ্গে কথা বলার দুদিন পরে আমরা একাধিক সূত্র থেকে নিশ্চিত হয়েছি যে তাকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি নিজের বাড়িতেও পৌঁছিয়েছেন, তবে তার সঙ্গে কথা বলা যায়নি। মানবাধিকার কর্মীরা জানাচ্ছেন মিস্টার ইসলাম ছাড়া আরও যাদের বাংলাদেশের সেই ভিডিওতে দেখা গিয়েছিল তাদের মধ্যে বেশ কয়েকজন ভারতের নিজেদের বাড়িতে ফিরেছেন। মাস্টারকে তো বাড়িতে এসে পৌঁছে গেছে, আমি একদম খবর পেয়েছি নিশ্চিত। বাকিগুলোকে শুনছি 64 না শুনেছি, কিন্তু এখনো পর্যন্ত আমি খবর পাই নাই। ওদেরকে নিয়ে এসে গেছি, তো বোঝা গেল তোমরা এমন কাজটা কেন করো, কাজটা করলে কোর্টে নোটিশ ইস্যু করলো, তোমরা তাদেরকে আবার নিয়ে আসলা, এই হ্যারাসমেন্টটা কেন করলে? বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল যাদের, তাদের অনেকে বাড়ি ফিরলেও মাঝরাতের পুলিশি অভিযানগুলোতে যাদের আটক করা হয়েছিল সেরকম অনেকেরই এখনো কোনো খোঁজ নেই বলে দাবি করছে তাদের পরিবারের সদস্যরা। সকাল 6টায় বাবারে লক আপ করছে, করার পরে 9টা 10টার দিকে বাবারে মরিগাঁও পাঠাইছে। পাঠানোর পরে বিকাল 4টা ট্রাভেলার আয়া কোকরাঝার নিবো করিয়া লয়ে গেছে। তারপরে আর কি এই ঘটনা আর কি বাংলাদেশে দান পেতে বাবা। কেন ধরে নিয়ে যাওয়া হচ্ছে এই মানুষদের? কেনই বা আসামে ধরা পড়ার পরে এদের কয়েকজনকে বাংলাদেশের অভ্যন্তরে দেখতে পাওয়া গেল? আসাম পুলিশের তরফে কিছু জানানো হয়নি এখনো পর্যন্ত। আসাম পুলিশের মহানির্দেশকের কাছে ইমেল করেছে বিবিসি। তবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কয়েকদিন আগে এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন যে একটি বিশেষ অভিযান চালানো হচ্ছে সে রাজ্যে। আপোনালোকে জানে যে সুপ্রিম কোর্টত কেস এটা হৈছিল আৰু সুপ্রিম কোর্টে আমাক নির্দেশ দিছিলে যে যিসকল ঘোষিত বিদেশী তেওঁলোকক যিকোনো প্ৰকাৰে আমি উভতাই পঠাই দিব লাগে। যিসকল ঘোষিত বিদেশী কিন্তু কোৰ্টতো এপিল কৰা নাই তেওঁলোকক আমি পুশবেক কৰিছো। কিন্তু তাতো যদি কোনোবাই আমাক কৈছে যে নহয় মোৰ এপিল আছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট, তেতিয়া আমি তেওঁলোকক কষ্ট দিয়া নাই। কথিত বাংলাদেশিদের ধরতে বিশেষ অভিযান যে শুধু আসামে চলছে তা নয়। এপ্রিলের 22 তারিখ পহেলগামের হত্যাকাণ্ডের পর থেকে ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে গুজরাট, রাজস্থান, দিল্লি ও উত্তরপ্রদেশেও বিশেষ অভিযান চালানো হচ্ছে। এইসব অভিযানে প্রাথমিকভাবে কয়েক হাজার মানুষ আটক হয়েছিলেন। এদের মধ্যে বড় সংখ্যকই বাংলাভাষী মুসলমান এবং অনেকেই ছিলেন ভারতেরই বাসিন্দা। গুজরাট পুলিশের সূত্রগুলি বিবিসিকে বলেছে নথি যাচাই করার পরে প্রায় 450 জনকে নিশ্চিতভাবে বাংলাদেশি বলে তারা চিহ্নিত করতে পেরেছে এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, আর অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে। 3টা প্রসিডিউর আছে, একটা হলো পুশব্যাক, একটা হলো ডিপোর্টেশন, এটা হলো এক্সপালশন। পুশব্যাক করা হয় কাকে? যে বাংলাদেশটাকে আমার সামনে আসতেছে, আমি বিএসএফ, আমি দেখতে যে আসতেছে, আমি সঙ্গে সঙ্গে তাকে পাঠাই দিলাম এখানে, দ্যাট ইজ পুশব্যাক। এক্সপালশন হয় তাকে এক্সপেল করা। এক্সপেল করা নর্মালি সে বাংলাদেশে একজন এসেছে, তাকে আমি এক্সপেল করতে পারি, তার জন্য কোনো ন্যাচারাল জাস্টিস এগুলো দরকার নয়, সেগুলোকে সে চাইতেছে আমি যাবো কি সেখানে। ডিপোর্টেশনের ব্যাপারটা হয়েছে কি, যার ঠিকানাটা ওইখানে জানা নাই, এখন তুমি এখানে বাংলাদেশে বলে তাকে প্রমাণ করেছো, রাইটলি রংলি তুমি বলে হোক শুধু তুমি প্রমাণ করেছো, সেকে যাইতে লাগে, কোথায় যাবে? এই ডিপোর্টেশনের একটা প্রসিডিওর আছে, যে ফরেন মিনিস্ট্রির সঙ্গে, বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে, হোম মিনিস্ট্রির সঙ্গে, আসাম গভর্নমেন্টের সঙ্গে মিলে ওরা বাড়ি করে দেখবে যে ওই মানুষটার বাড়ি কোথায় আছে, কোথায় পাঠাবো। আসামের সাম্প্রতিক অভিযানে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে যতজনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি, সব ক্ষেত্রেই তারা কোনো না কোনো সময় বিদেশি বলে চিহ্নিত হয়েছিলেন আসামের বিদেশি ট্রাইব্যুনালগুলোতে। কয়েকজন তো 2 বা 3 বছর ডিটেনশন ক্যাম্পে কাটিয়েও এসেছেন এবং করোনার সময় থেকে জামিনে মুক্ত ছিলেন। পরিবারগুলি দাবি করে যে এদের সব নথিপত্র রয়েছে, তবুও নামের বানান ভুল বা তারিখ ভুলের মতো সামান্য কারণেও তাদের ভারতীয় নাগরিক থেকে বিদেশি বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের কোন নাম এখনো নাই, আমরা হচ্ছে ভারতীয় মানুষ, আমরা ইন্ডিয়া, আমার বাবা স্থানীয় বস্তু হলো আমার এই জায়গাটা। হ্যাঁ, তাহলে আমরা যদি বাংলাদেশি না হই, আমার বেটাটা কিরম বাংলাদেশি হয়? সরকারের এটা আইন না তো। আমরা যদি বাংলাদেশি হলাম নি, তাহলে আমার বেটাটাও মানে বাংলাদেশি হলো নি। যারা বাংলাদেশি বলে চিহ্নিত হয়েছেন বিদেশি ট্রাইব্যুনালে, তাদের অনেকেই পরবর্তীতে উচ্চতর আদালতগুলো ভারতীয় বলে নিশ্চিত করেছেন।
এমন কয়েকজন এই বিশেষ অভিযানে ধরা পড়েছেন যাদের মামলা এখনও চলছে উচ্চতর আদালতগুলোতে। এই পর্যায়ে মানুষকে সরকারের ভাষায় বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে বলে যে বিষয়টা আলোচিত হচ্ছে, সেটাকে অবশ্য পুশব্যাক বলতে নারাজ মানবাধিকার কর্মীরা। সুপ্রিম কোর্টের পেন্ডিং থাকে একটি মামলা, যাকে চিনাক্ত বিদেশি করেছে ফরেনার্স ট্রাইব্যুনাল, কিন্তু সে কোন দেশের নাগরিক সেটা কিন্তু চিনাক্তকরণ হয়নি। সে এখানে তার সঠিক নথিপত্র দিতে পারেনি বা কোনো কারণবশত ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে বিদেশি ঘোষণা করেছে। তার চূড়ান্ত রায় এখনও সুপ্রিম কোর্টে ঝুলে আছে। তাকে কিভাবে এই ডিটেনশন ক্যাম্প, তাকে কিভাবে পুলিশ ধরে নিয়ে নো ম্যানস ল্যান্ডে রাখতে পারে? তারা অভিযোগ করছে বিএসএফ তাদেরকে পুশ আউট করেছে। আমি পুশ ব্যাক বলবো না, কারণ ভারতীয় লোককে যখন অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয় তাকে পুশ ব্যাক না বলে পুশ আউটটা বলেই আমি মনে করি সঠিক হবে। তারা নো ম্যানস ল্যান্ডের থেকে ভিডিও করছে। ভুক্তভোগী পরিবারগুলো স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করে সর্বশেষ যেখানে হাজির হচ্ছেন সেটা হলো আসামের গোয়ালপাড়া জেলার মাটিয়াতে। আমরাও তাদের খোঁজ করতে পৌঁছই সেখানে। আমার ঠিক পিছনে সারিবদ্ধ যে হলুদ ভবনগুলি দেখতে পাচ্ছেন, এটাই গোয়ালপাড়া জেলার মাটিয়া ডিটেনশন ক্যাম্প। আমরা গিয়েছিলাম এই ক্যাম্পের সদর ফটকের সামনে, ক্যামেরা বার করতেই সেখানে কিন্তু আমাদের ছবি তুলতে বাধা দেওয়া হলো, তাই কিছুটা দূর থেকে এসে আমাদের ছবি তুলতে হচ্ছে। গত 10-12 দিনে আসামের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত মানুষকে আটক করে নিয়ে এসেছে বলে তাদের পরিবারগুলো অভিযোগ করছে, তাদের সবাইকেই থানা থেকে বা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের সম্ভবত এই মাটিয়া যে ডিটেনশন ক্যাম্প সেখানে নিয়ে আসা হয়েছে, অথচ তারা যখন এখানে খোঁজ করতে আসছেন কোনো খবরই তাদের দেওয়া হচ্ছে না যে আদৌ তাদের পরিবারের মানুষটি এই ডিটেনশন সেন্টারে আটক আছেন কি না, কিছুই বলা হচ্ছে না। দেখা করার তো উপায়ই নেই। নিখোঁজ ব্যক্তিরা কোথায় আছেন সেটা জানতে চেয়ে কয়েকটি পরিবার ইতিমধ্যেই গুয়াহাটি হাইকোর্টে মামলা দায়ের করেছে। এসবের পরেও মাঝরাতে যাদের ধরে নিয়ে গেছে পুলিশ, তারা কি আদৌ বাড়ি ফিরতে পারবেন? ভারত পাকিস্তান যুদ্ধের পর দুপক্ষই নিজেকে জয়ী ঘোষণা করে। এর মধ্যেই 16ই মে মোদী সরকার ঘোষণা করে তারা বিশ্বের বিভিন্ন দেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাবে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে। এই ঘোষণায় অনেকেই বিস্মিত হন, কারণ তখন সরকার ও ক্ষমতাসীন শিবির ছিল পাকিস্তানকে যুদ্ধে পরাজিত করার বিজয়োল্লাসে মাতোয়ারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপারেশন সিন্দুরকে ভারতের নিরাপত্তা নীতিতে এক বাঁকবদল হিসেবে তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেন দৃঢ় নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব। ভারত দাবি করে তারা পাকিস্তান চীন নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে সফলভাবে আঘাত এনেছে। তবু কেন মোদী সরকারের বিদেশে নিজেদের ভাবমূর্তি তুলে ধরার জন্য এমন দল পাঠানোর দরকার পড়ল? এমন শক্তিশালী সরকারকে কেন বিরোধীদেরও পাশে টানতে হলো? এসব প্রশ্ন তখনই উঠতে শুরু করে। সর্বমোট 59 জন পার্লামেন্ট মেম্বারকে 32টি দেশে পাঠানো হয়। এর মধ্যে কিছু প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন বিরোধী দলের সদস্যরা, কিছু আবার এনডিএর নেতারা। এই দলগুলো বিদেশে পার্লামেন্ট মেম্বার, গবেষক, সাংবাদিক, থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে দেখা করে সরকারের সন্ত্রাস বিরোধী অবস্থান ব্যাখ্যা করে। কিন্তু শুরু থেকেই এই সর্বদলীয় উদ্যোগ নিয়ে বিতর্ক দেখা যায়। আগের প্রধানমন্ত্রীদের সময় এমন উদ্যোগে সব দলের সঙ্গে আলোচনার রেওয়াজ থাকলেও এবার তা করা হয়নি। সরকার নিজেই বিরোধী দলের মধ্যে থেকে নিজের পছন্দের ব্যক্তি বেছে নেয়। যেমন কংগ্রেসের পক্ষ থেকে যাদের নাম প্রস্তাব করা হয়েছিল তা উপেক্ষা করে সরকার নিজেই শশী থারুরকে নির্বাচন করে, যিনি আদর্শবিহীন রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত। ভারতের ইতিহাস বলে সংকটকালে সব দল একসঙ্গে দাঁড়িয়েছে। 1971 সালে যুদ্ধের পর আইপিইউ সম্মেলনে লোকসভার স্পিকার জি.এস. ধিলোনের নেতৃত্বে প্রণব মুখার্জি, জ্যোতি বসু ও শঙ্কর দয়াল শর্মার মতো নেতারা ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন। জটিলতা এড়াতে কংগ্রেস বিষয়টি নিয়ে উচ্চবাচ্য করেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দলে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে সরকারের পক্ষ থেকে কিছুটা ছাড় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্ভুক্ত করা হয়। একইভাবে শিবসেনা নেতা উদ্ধব ঠাকুরের হুমকির পর প্রিয়াঙ্কা চতুর্বেদীকেও দলে রাখা হয়। শশী থারুরের বিষয়টা অবশ্য আরো জটিল। গত 1 বছরে তিনি কখনো কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রশংসা করেছেন, কখনো মোদী সরকারের মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে সমর্থন করেছেন। বোঝাই যাচ্ছে তার অবস্থান তার ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যতের উপর নির্ভর করছে।
একসময় যিনি মোদীকে 50 কোটি রুপির গার্লফ্রেন্ড বলে কটাক্ষ করেছিলেন, তিনি কি এখন তার সঙ্গে মিলমিশ করতে চাচ্ছেন, নাকি মোদী থারুরকে আপন করে নিচ্ছেন? আসল বিষয় হলো, মে মাসে 4 দিনের যুদ্ধে ভারতের পররাষ্ট্র নীতির জাঁকজমকের ভেতরে থাকা দুর্বলতা স্পষ্ট হয়ে গেছে। ভারত ঐতিহ্যবাহী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি মেনে চলত, সেটা বাজপেয়ীর সময়ও অব্যাহত ছিল। 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে তা এক ঝটকায় পাল্টে যায়। পররাষ্ট্রনীতিও হয়ে ওঠে মোদী কেন্দ্রিক। দেশের ভেতরের ব্যক্তি পূজার সংস্কৃতি যেন বিদেশেও রপ্তানির চেষ্টা করা হয়। বিদেশি নেতাদের আমন্ত্রণ জানিয়ে মোদীর ব্যক্তিত্বকে কেন্দ্র করে আয়োজন করা হয় নানান শো, যেমন 2020 সালে নমস্তে ট্রাম্প শো, যার মঞ্চ ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এমনকি 2014 সালে ক্ষমতায় এসেই মোদী প্রথমে আমন্ত্রণ জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। এরপর আসেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই বোঝা যায় এই ব্যক্তি নির্ভর কূটনীতির সীমাবদ্ধতা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জানিয়েছেন, মোদী এখন পর্যন্ত 72টি দেশে 151 বার সফর করেছেন, এর মধ্যে 10 বার শুধুই যুক্তরাষ্ট্রে। অথচ এসব দেশের কোনোটি স্পষ্টভাবে ভারতের সন্ত্রাস বিরোধী অবস্থানকে সমর্থন করেনি। সাবেক পররাষ্ট্র সচিব নিরুপমা রাও লিখেছেন, এসব দেশ উভয় পক্ষের সংযম চায় বলে বিবৃতি দিয়েছে, কিন্তু এতে পাকিস্তানকে সমকক্ষ হিসেবে তুলে ধরা হয়েছে। ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জন ও জাতীয়তাবাদী প্রচারণার ফাঁকে পাকিস্তান নিজেকে ভিকটিম হিসেবে তুলে ধরতে পেরেছে, এড়িয়ে যেতে পেরেছে আন্তর্জাতিক প্রশ্নবাণ। 2023 সালে বছর জুড়ে মোদীকে দৃঢ় নেতা হিসেবে তুলে ধরার এক বিশাল প্রচার যজ্ঞ চলে। এর চূড়ান্ত পরিণতি ছিল সেপ্টেম্বরে অনুষ্ঠিত G20 সম্মেলন। দেশীয় মিডিয়ায় তাকে বিশ্বগুরু বানিয়ে ফেলেছিল। কিন্তু বাস্তবে দেখা গেল, সংকটকালে কোনো দেশই ভারতের পক্ষে সরাসরি দাঁড়ায়নি। সার্ক ও বিমস্টেকের মতো জোটের সদস্য দেশগুলো নীরব থেকেছে। এমন অবস্থায় রাহুল গান্ধী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। কেন ভারতকে পাকিস্তানের সঙ্গে এক পাল্লায় তোলা হচ্ছে? কেন কোনো দেশ সরাসরি পাকিস্তানকে দায়ী করেনি? ভারত যখন এগিয়েছিল তখন ট্রাম্পের ভূমিকা কি ছিল? বিজেপি বরাবরের মতো রাহুলকে পাকিস্তানের ভাষায় কথা বলছেন বলে খোঁচা দিয়েছে। এতে নিজের ঘরে বাহাবা মিলবে বটে, কিন্তু বিশ্বমঞ্চে প্রশ্নগুলো অমীমাংসিতই থেকে যাবে। 17 মে একটি ভিডিওতে জয়শঙ্কর বলেন, পাকিস্তানকে আগেই জানানো হয়েছিল আক্রমণের কথা। পরে আবার 26 মে একটি বৈঠকে বলেন, আগে নয় পরে জানানো হয়েছিল। এই দ্বিধাদ্বন্দ্ব আরো বিভ্রান্তির সৃষ্টি করেছে। পার্লামেন্টের কেন্দ্রীয় হলে একসময় বাজপেয়ী, সীতারাম কেশরী, যশবন্ত সিংদের আড্ডা জমত, তাও এখন কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। সেই সৌজন্য বোধ, যৌথতা আর পরস্পরের প্রতি সম্মান এখন ইতিহাস। মোদীর পররাষ্ট্রনীতি এক ব্যক্তি এক চেহারাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, আর সেই পথে হেঁটে আজ ভারত হয়ে পড়েছে বন্ধুহীন। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল। নিরাপত্তা পরিষদে স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত ভোটে যুক্তরাষ্ট্রই ছিল একমাত্র দেশ যারা এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। নিরাপত্তা পরিষদের অন্য 14 সদস্য দেশ প্রস্তাবের পক্ষে সমর্থন দেয়। প্রস্তাবে গাজায় পণবন্দি অবস্থায় থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির আহ্বানও জানানো হয়েছিল, তবে ওয়াশিংটন একে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছে। তাদের মতে প্রস্তাবে যুদ্ধবিরতির দাবিকে পণবন্দীদের মুক্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা হয়নি। 15 সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদে ভোটাভুটি শুরু হওয়ার আগে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়া বক্তব্য দেন। তিনি তখন 10 দেশের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবটি নিয়ে নিজ দেশের বিরোধিতার কথা প্রকাশ করেন। তার মতে যুক্তরাষ্ট্রের বিরোধিতার বিষয়টিতে অবাক হওয়ার কিছু নেই। নিরাপত্তা পরিষদে ডরোথি শিয়া আরও বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র একটি অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছে, তা হলো ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। এই অধিকারের মধ্যে রয়েছে হামাসকে পরাজিত করা এবং নিশ্চিত করা যে ভবিষ্যতে তারা যেন আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে না পারে। চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের কার্যকলাপ আন্তর্জাতিক মানবিক আইনের প্রতিটি সীমারেখাকে ছাড়িয়ে গেছে। জাতিসংঘের প্রস্তাবনাগুলোরও গুরুতর লঙ্ঘন ঘটিয়েছে। এরপরও একটি দেশকে রক্ষার জন্য এই লঙ্ঘনের ঘটনাগুলো থামানো হয়নি বা তাদের জবাবদিহির আওতায় আনা হয়নি। আল জাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, এই ভেটোর কারণে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র অনেকটা একঘরে হয়ে পড়েছে।
মারওয়ান বিশারার মতে অনেক দেশ যখন একসঙ্গে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাঁড়াচ্ছে তখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একটি উত্তেজনাপূর্ণ আবহ তৈরি হচ্ছে। তিনি বলেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্রমাগত যে ঐক্য তৈরি হচ্ছে তা ঠেকানোর জন্য একমাত্র যুক্তরাষ্ট্রই চেষ্টা করে যাচ্ছে। গাজায় ইসরায়েল আত্মরক্ষা করছে না, বরং তারা তাদের দখলদারি ও অবরোধকে রক্ষা করছে। গাজা উপত্যকায় চলমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ডের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ট্রিনিটি কলেজ ডাবলিন। বিশ্ববিদ্যালয়টির বোর্ড বুধবার শিক্ষার্থীদের এক ইমেইলে জানায় তারা একটি বিশেষ টাস্ক ফোর্সের সুপারিশ গ্রহণ করেছে। সুপারিশ অনুযায়ী ইসরায়েল রাষ্ট্র দেশটির সব বিশ্ববিদ্যালয় ও ইসরায়েল ভিত্তিক কোম্পানির সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করা হবে। বোর্ড চেয়ারম্যান পল ফারেল সই করা ওই ইমেইলে বলা হয়েছে, এই সিদ্ধান্ত গাজায় আন্তর্জাতিক ও মানবাধিকার আইনের লঙ্ঘন চলা পর্যন্ত কার্যকর থাকবে। বিশ্ববিদ্যালয় বোর্ডের গ্রহণ করা টাস্ক ফোর্সের সুপারিশগুলো হলো ইসরায়েল ভিত্তিক সব কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার, ভবিষ্যতে ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সরবরাহ চুক্তি এবং নতুন কোনো বাণিজ্যিক সম্পর্ক না করা। বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে তারা ইসরায়েলের কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থী বিনিময় চুক্তি করবে না। এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 97 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 54,600 ছাড়িয়ে গেছে। এছাড়া গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে 4,330 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আনাদোলু বার্তা সংস্থা বলছে 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কমপক্ষে 54,607 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 97টি লাশ হাসপাতালে আনা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও 440 জন। ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,25,341 জনে। বিবৃতিতে আরও জানানো হয়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে 12টি দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার তিনি এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে। এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে নিজের প্রথম মেয়াদের অন্যতম বিতর্কিত পদক্ষেপের পুনরাবৃত্তি ঘটালেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, এরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকেরা। এছাড়া ট্রাম্প আরও 7টি দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। হোয়াইট হাউস জানিয়েছে উভয় নিষেধাজ্ঞা আগামী সোমবার থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, কলোরাডোতে ইহুদিদের একটি র্যালিতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি দেশটিতে অবৈধভাবে অবস্থান করছিলেন। কলোরাডোর বোল্ডারে স্থানীয় সময় গত রোববার দুপুরের ওই ঘটনায় হামলাকারীকে ঘটনাস্থল থেকে আটক করেছিল পুলিশ। তিনি একজন মিশরীয় নাগরিক। এই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ট্রাম্প ওই ঘটনার কথা উল্লেখ করলেও নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোয় মিশরের নাম নেই। এছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করে আরেকটি নির্বাহী আদেশে সই করেছেন বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমান ঘাঁটিতে ড্রোন হামলার বদলা নেওয়ার অঙ্গীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোন আলাপে নিজের এই অবস্থানের কথা জানান পুতিন। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। আর এই ফোন আলাপটি হয়েছে সম্প্রতি রাশিয়ার ভেতরে ইউক্রেনের সাহসী ড্রোন হামলার পর। এই হামলায় রাশিয়ার বিমান ঘাঁটিগুলোকে টার্গেট করেছিল ইউক্রেন। ট্রাম্প বলেন, এই হামলা ও অন্যান্য আক্রমণ নিয়ে পুতিনের সঙ্গে তার 75 মিনিটের আলাপ হয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমরা রাশিয়ার ডেরায় থাকা বিমানগুলোর ওপর ইউক্রেনের হামলা এবং উভয় পক্ষের আরও কয়েকটি হামলা নিয়ে আলোচনা করেছি। আলাপটি ভালো ছিল, তবে এমন নয় যে এই আলাপ থেকেই তাৎক্ষণিক শান্তি আসবে।
তিনি আরও লিখেছেন, প্রেসিডেন্ট পুতিন খুব দৃঢ়ভাবে বলেছেন বিমান ঘাঁটির সাম্প্রতিক হামলার জবাব তাকে দিতেই হবে। ট্রাম্প জানান, আলোচনায় ইরান প্রসঙ্গ এসেছে, বিশেষ করে তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে তার চলমান উদ্যোগ প্রসঙ্গে। গত রোববার রাশিয়ার কয়েকটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের গোয়েন্দারা। এতে রাশিয়ার কমপক্ষে 40টি বোমারু বিমান ধ্বংস হয়েছে। এই হামলা ইউক্রেন যুদ্ধে এ যাবৎকালে রাশিয়ার সবচেয়ে বড় ক্ষতি। রাশিয়ার ভেতর থেকেই কম দামি ড্রোন দিয়ে হামলাটি চালানো হয়, যে কারণে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোনগুলো শনাক্ত করতে পারেনি। তিনি লেখেন, আমরা ইরান নিয়েও আলোচনা করেছি এবং এ বিষয়ে সময় শেষ হয়ে আসছে। তাদের পারমাণবিক অস্ত্র সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। আমি প্রেসিডেন্ট পুতিনকে স্পষ্ট করে বলেছি, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারে না। এ বিষয়ে আমরা দুজনই একমত। ট্রাম্প আরও বলেন, পুতিন ইরান সংক্রান্ত আলোচনায় অংশ নিতে ইচ্ছুক এবং তা দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হতে পারেন বলে জানিয়েছেন। ইউরেনিয়াম পরিশোধনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নাক গলানোর কিছু নেই বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ও ইরানের সরকারি সংবাদ মাধ্যম তেহরান টাইমস। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত পূরণের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইরানের শীর্ষ নেতা। এমন সময় তিনি এই মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দফায় দফায় পরমাণু চুক্তির আলোচনা চলছে। তেহরানের দাবি, তারা শান্তিপূর্ণ কাজে পরমাণু বোমার অন্যতম উপকরণ ইউরেনিয়াম পরিশোধন অব্যাহত রাখতে চায়। অপরদিকে এই ধরনের পরিশোধন প্রক্রিয়া বন্ধের বিনিময়ে পশ্চিমের দেশগুলোর আরোপ করা অর্থনৈতিক বিধিনিষেধ প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। রুহুল্লাহ খোমেনির 36তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের মুখ থেকে আসা প্রথম বাক্যটি হলো ইরানের পরমাণু কর্মসূচি থাকা চলবে না এবং আমাদেরকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে। আমেরিকার এই অর্থহীন কথার প্রতি আমাদের জবাব স্পষ্ট। এ বিষয়ে আপনাদের কিছুই করার নেই। তিনি বলেন, ইরান ইউরেনিয়াম পরিশোধন করবে কি করবে না সে বিষয়ে আপনারা কেন নাক গলাচ্ছেন? এ বিষয়টির সঙ্গে আপনাদের কোনো সংশ্লিষ্টতা নেই। যুক্তরাষ্ট্রের পরমাণু প্রস্তাব আমাদের দেশের আত্মনির্ভরশীলতার ধারণা ও আমরাও পারি চেতনার পরিপন্থী। ইউরেনিয়াম পরিশোধন ইরানের জ্বালানি স্বনির্ভরতা অর্জনে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা মানে এটা নয় যে আমাদেরকে যুক্তরাষ্ট্র বা তাদের দোসরদের সবুজ সংকেতের অপেক্ষায় থাকতে হবে। কয়েক সপ্তাহ ধরে সংলাপ চলার পর চলতি সপ্তাহে ইরানকে একটি প্রস্তাব পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ইরান এই প্রস্তাবে রাজি নয়। তারা চুক্তির আগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্রের কাছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেঞ্জামিন নেতানিয়াহুর টেমো সংস্করণ বলে ব্যঙ্গ করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, মোদী হচ্ছেন নেতানিয়াহুর মতো, তবে কম দামি বা সস্তা সংস্করণ। জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তান পিপলস পার্টির নেতা এই মন্তব্য করেন। একই সঙ্গে মোদীকে কাশ্মীরের কসাই হিসেবেও আখ্যায়িত করেন তিনি। মূলত টেমো হচ্ছে চীনের জনপ্রিয় একটি অনলাইন মার্কেটপ্লেস, যেখানে খুব সস্তায় পণ্য পাওয়া যায়, কিন্তু অনেক সময়ে সেগুলো হয় নকল বা নিম্নমানের পণ্য, যে কারণে বিলওয়াল মোদীকে ব্যঙ্গ করে নেতানিয়াহুর টেমো ভার্সন বলেছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো বলছে, জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিলওয়াল বলেন, মোদী হচ্ছেন নেতানিয়াহুর মতো, তবে কম দামি সংস্করণ, যেমনটা টেমোতে পাওয়া যায়। আমরা ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা নেতানিয়াহুর মতো নেতিবাচক উদাহরণ অনুসরণ না করে। তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েলের খারাপ দৃষ্টান্তগুলো অনুসরণ করছে ভারত। মোদীকে কাশ্মীরের কসাই আখ্যায়িত করে বিলওয়াল বলেন, মোদী কাশ্মীরের মতো সিন্ধু উপত্যকায়ও একই রকম দমন নীতির চেষ্টা করছেন। একই অনুষ্ঠানে বিলওয়াল ভুট্টো বলেন, পাকিস্তান ও ভারতের গোয়েন্দা সংস্থা ISI এবং র যদি একসাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে, তবে দক্ষিণ এশিয়ায় উল্লেখযোগ্য হারে সন্ত্রাস কমানো সম্ভব। তিনি বলেন, যদি এই দুই দেশের গোয়েন্দা সংস্থা একসাথে বসে কাজ করে, তাহলে ভারতের মাটিতে এবং পাকিস্তানেও সন্ত্রাস অনেক কমে যাবে। বিলওয়াল আরও বলেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা এখনও বিদ্যমান, তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সম্পৃক্ততা জরুরি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিহার করা তার দেশের স্বার্থের বিরোধী। 4 জুন এক ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এটি ইরানের আত্মনির্ভরতা ও আমরাই পারি দর্শনের পরিপন্থী। ইরানের ইসলামী বিপ্লবের নেতা
রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে আলী খামেনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের পরমাণু কর্মসূচির মূল চাবিকাঠি। শত্রুরা এটি লক্ষ্য করেছে। যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা শতভাগ নিজেদের স্বার্থের বিরোধী উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকার ঔদ্ধত্যপূর্ণ ও অহংকারী নেতারা বারবার আমাদের পরমাণু কর্মসূচি বন্ধের দাবি জানান। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে কিনা তা নির্ধারণ করার আপনারা কে? ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রস্তাব মেনে না নিলে ইরানের উপর চাপ আরও বাড়ানো হবে। দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদের মতো ইরানের ওপর আবারও সর্বোচ্চ চাপ দেওয়ার নীতি গ্রহণ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনায় ফল না এলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তীব্র অর্থনৈতিক সংকট, জ্বালানি ও পানির ঘাটতি এবং ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক সংঘাতে বিপর্যস্ত তেহরান মনে করছে, নতুন প্রস্তাবে তাদের বাস্তব সংকটগুলো উপেক্ষা করা হয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এক গোপন প্রতিবেদনে বলা হয়েছে, ইরান 3 মাসের ব্যবধানে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 50% পর্যন্ত বাড়িয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধির এ মাত্রা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার খুব কাছাকাছি উল্লেখ করে সংস্থাটি বলেছে, দেশটি 408 কেজি ইউরেনিয়াম মজুদ করেছে, যা বিশ্বের কোনো পারমাণবিক অস্ত্রবিহীন দেশের জন্য নজিরবিহীন। 2015 সালে 6 বিশ্বশক্তি ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পরমাণু চুক্তি করেছিল ইরান। এই চুক্তির আনুষ্ঠানিক নাম জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, যা সংক্ষেপে ইরান পরমাণু চুক্তি নামে পরিচিত। ইরানের পারমাণবিক কার্যক্রম নজরদারি করার জন্য এই চুক্তি করা হয়েছিল, যাতে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। চুক্তির বিনিময়ে ইরানের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়েছিল পশ্চিমা দেশগুলো, কিন্তু 2018 সালে তৎকালীন ট্রাম্প প্রশাসন এই চুক্তি থেকে একতরফা বের হয়ে যায়, ফলে চুক্তিটি বাতিল হয়ে যায়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে চুক্তিটি নবায়নের জন্য জোর চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু সফল হননি। গত জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে তেহরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তির চেষ্টা করছেন। এরই মধ্যে দেশ দুটির কর্মকর্তাদের মধ্যে ওমান ও অস্ট্রিয়ায় কয়েক দফায় অপ্রত্যক্ষ বৈঠক হয়েছে। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়, বরং সমাজের প্রতিটি স্তরের মানুষের অবাধ ও নির্ভয় ভোট দেওয়াই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকাব আয়োজিত ডিকাব টকে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে গোয়েন লুইস বাংলাদেশের আগামী নির্বাচন, সংস্কার প্রক্রিয়া, জুলাই গণহত্যার বিচার, রাখাইন রাজ্যে ত্রাণ পাঠানোর জন্য করিডোর ও কুশিন সহ সাম্প্রতিক নানা ইস্যুতে খোলামেলা কথা বলেন। আওয়ামী লীগ ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া সম্ভব কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লুইস বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হচ্ছে সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন অবাধে ভোট দিতে পারে। নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সব ধর্মের মানুষ যেন ভোট দিতে পারে, এই বিষয়টিকে আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলছি। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অর্থ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়, প্রত্যেক বাংলাদেশী যেন নির্বাচনে তাদের মতামত ব্যক্ত করতে পারে, সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘ দূত বলেন, এই প্রশ্ন আসলে সরকারকে করতে হবে। নীতিগতভাবে রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে তারা। সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকলে বিভাজন এবং অস্থিরতা প্রতিরোধ সহজ হয়। তবে সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েছে বলে মনে করেন তিনি। তিনি বলেন, আমরা দেখেছি রাজপথে মানুষ নেমে এসেছে, এটি একটি রাজনৈতিক প্রশ্ন এবং সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের রাজনৈতিক ইস্যুতে জড়াতে চায় না জাতিসংঘ। জুলাই গণহত্যা প্রসঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, জুলাই আগস্টে বাংলাদেশে কি ঘটেছে তা সবাই জানে। ফ্যাক্ট ফাইন্ডিংস রিপোর্টে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিটি তথ্য 2-3 বার যাচাই বাছাই করে রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। রিপোর্টটি একেবারেই বস্তুনিষ্ঠ। তিনি বলেন, জাতিসংঘ চায় রিপোর্টে যেসব সুপারিশ এসেছে তা বাস্তবায়ন হোক। জুলাই গণহত্যায় যারা জড়িত তাদেরকে বিচারের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
ইতোমধ্যে এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এটি একটি ইতিবাচক অগ্রগতি। বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মান অনুযায়ী সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর ট্রুথ এবং রিকনসিলিয়েশন নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, যে কোনো সমাজে জুলাই সংঘাতের পর পরবর্তী পরিস্থিতিতে রিকনসিলিয়েশনের প্রশ্নটি আসে। এ বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়ার আগে একটি জাতীয় সংলাপ জরুরি। বাংলাদেশের মানুষ কি চায় সেটা বিবেচনায় নেওয়া গুরুত্বপূর্ণ, কারণ এক একটি দেশের পরিস্থিতি এক এক ধরনের। বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ঘটনা তুলনা করা যাবে না। দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ সময় ধরে সংঘাত চলেছে, অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন। অন্তর্বর্তী সরকার ও সংস্কার কার্যক্রমের প্রতি জাতিসংঘের সমর্থনের কথা জানিয়ে তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং তাদের সংস্কার কার্যক্রমের প্রতি জাতিসংঘের অকুণ্ঠ সমর্থন রয়েছে। গণতন্ত্রে উত্তরণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা ইতিবাচক। বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের অগ্রগতিতে জাতিসংঘ সন্তুষ্ট। সংস্কার কার্যক্রমকে সফলভাবে সম্পন্ন করতে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে অব্যাহত সংলাপ জরুরি। নির্বাচন এবং সংলাপ নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে লুইস বলেন, বাংলাদেশে কখন নির্বাচন অনুষ্ঠিত হবে বা সংস্কার কার্যক্রম কতদূর যাবে তা ঠিক করার দায়িত্ব বাংলাদেশ সরকার, রাজনৈতিক দল ও জনগণের। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। প্রত্যাশিত সেই সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি। তবে এ ব্যাপারে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আরো গভীর আলোচনা হওয়া দরকার বলে মনে করেন তিনি। ঐক্যমত্য কমিশন যেভাবে কাজ করছে সে সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করে লুইস বলেন, তিনি অভিভূত। তবে কিছু জটিল প্রশ্ন তৈরি হয়েছে। তারপরও সব রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুতে বড় পরিসরে আলোচনা করছে। অনেক ইস্যুতে তারা একমত হয়েছেন, এটা অত্যন্ত ইতিবাচক দিক। তিনি বলেন, সবারই লক্ষ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। এই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কারিগরি সহ জাতিসংঘের সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। বহুল আলোচিত মানবিক করিডোর সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, রাখাইনে মানবিক করিডোর হবে কিনা তা নির্ভর করবে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের উপর। দুই সরকার সম্মত হলেই এটা বাস্তবায়ন সম্ভব। যতক্ষণ না পর্যন্ত দুই দেশ কোনো চুক্তিতে আসে ততক্ষণ পর্যন্ত জাতিসংঘের পক্ষে মানবিক করিডোর নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, মানবিক করিডোর ইস্যুতে কোনো ধরনের আলোচনায় জাতিসংঘ যুক্ত নয়। রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে জানতে চাইলে গোয়েন লুইস বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় তারা। রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সমাধান জরুরি। এটা শুধু বাংলাদেশের ইস্যু নয়, এটা আন্তর্জাতিক ইস্যু। জাতিসংঘ রোহিঙ্গাদের জীবন রক্ষায় সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে এবং তা অব্যাহত থাকবে। ভারতের পুশিন সম্পর্কে এক প্রশ্নের জবাবে লুইস বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান এই ইস্যুতে অত্যন্ত পরিষ্কার। পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘের দিক থেকে এটি উদ্বেগজনক, কারণ এখানে রোহিঙ্গাদেরও সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হচ্ছে। এই বিষয়টি বাংলাদেশ সরকারকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার প্রশ্নে তিনি বলেন, জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার অফিস এবং বাংলাদেশের মধ্যে এ ব্যাপারে সমঝোতা হয়েছে। খুব ছোট পরিসরে এই অফিসের কার্যক্রম শুরু হবে। খুব দ্রুতই এ ব্যাপারে বাংলাদেশের সঙ্গে চুক্তি সই হবে। ডিকাব আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি AKM মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন বক্তব্য রাখেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।